শুরু করছি প্রেম বর্ণহীন। লেখনীতে তনিমা খান। পর্ব সংখ্যা ৩। মুদির দোকানদার খারাপ পেশার কোন দিক থেকে ইনসিয়ার আব্বু? পৃথিবীতে সব ব্যবসা বন্ধ হয়ে গেলেও এই একটা ব্যবসা কোনোদিন বন্ধ হবে না। তোমার মেয়েকে অন্তত পেটের দায়ে কখনো মরতে হবে না। তনিমার সুদৃঢ় কণ্ঠে সিদ্দিকী সাহেব দাঁত চেপে প্রতি উত্তর করেন, আমার মেয়েকে এমনিতেও কোনোদিন পেটের দায়ে মরতে হবে না তাহমিনা। এতটুকু স্বাবলম্বী আমি বানিয়েছি আমার মেয়েকে। তোমার তার চিন্তা মোটেও করতে হবে না। আমার মেয়ে কোনো অশিক্ষিত মুদির দোকানদারের সামনে দাঁড়াবে না, এটা আমার শেষ কথা। তোমার সাহস কি করে হয় এমন কাউকে বাড়িতে আসার অনুমতি দেওয়ার? সাহস আমায় জোগাতে হয় ইনসিয়ার আব্বু। আর আমায় চিন্তা করতে হবে না তো কাকে করতে হবে বলো তো? তোমার ওই মেয়ের যোগ্য পাত্র খুঁজতে খুঁজতে আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে। তোমার মেয়েকে পাতে তোলার মতো নামমাত্র সৌন্দর্যটুকুও তো নেই যে কেউ চোখে শান্তি অনুভব করে অন্তত তাকে কোনো পুরুষ ঘরে তুলবে। অথচ তোমার ইচ্ছে তোমার উচ্চশিক্ষিত চাকরিজীবী লোকের সাথে বিয়ে দেওয়া। এই আশা নিয়ে বসে থাকলে তোমার মেয়ের আর এ জীবনে বিয়ে দিতে হবে না। ওই ঘরে খুঁটি পুঁতে আজীবন পচে মরতে হবে। শেষমেশ তোমার মেয়ের সাথে আমার মেয়েটাকেও গলায় দড়ি দিয়ে মরতে হবে। সিদ্দিকী সাহেবের কঠোর দৃষ্টি তাকালেন স্ত্রীর পানে। শান্ত স্বরে ভয়ানক হুমকি ছোঁয়া নিয়ে বললেন, কোনোদিন আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলি তাহমিনা। আমার মেয়েদের গলায় দড়ি দিয়ে মরার কথা তুমি কোন মুখে বলো আমারই সামনে? বিয়ে না করলে মানুষ মরে যায়? যদি মরে তো মরবে, তবুও আমি আমার মেয়েকে এত অশিক্ষিত মানুষের কাছে অপমানিত হতে দেব না। দিন যত গড়ায় অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় তাহমিনা ইদানিং যার পরনায় নির্ভীক হয়ে উঠেছে। আগে স্বামীর প্রথম ঘরে সন্তান প্রতি তিক্ত অনুভব লুকিয়ে রাখলেও এখন আর পারে না। অধৈর্য আর অসহিষ্ণুতায় তিক্ত হয়ে উঠেছে। সে স্বামীর কঠোর দৃষ্টিকে উপেক্ষা করে দাঁত খিচে বলল, মরলে তোমার মেয়ে মরবে, আমার মেয়ে কেন মরবে? তাহমিনা। সিদ্দিকী সাহেবের হুঙ্কার ছাড়ল। ক্ষিপ্ততার বশীভূত হয়ে পুরুষালী হাতটি জেগে যায়, কিন্তু সেই জাগ্রত হাত কোনো প্রকার আঘাত করতে পারল না তাহমিনাকে। সিদ্দিকী সাহেব তাকায় তার বাধ্যপ্রাপ্ত হাতটির দিকে। ইন্দুবালা সন্তর্পণে বাবার হাতটি নিজের দুহাতের মুঠোয় নিয়ে নিল। দৃষ্টি তুলে চোখ রাখে বাবার লালচে ক্ষিপ্ত মুখ পানে। নম্র সুরে বলল, আমার ভাগ্যে কি আছে তা তুমি জানো না আব্বু। আমার ভাগ্য যদি একজন অশিক্ষিত মুদির দোকানদার থেকে থাকে তবে আমার অবশ্যই তা মেনে নিতে হবে। তুমি কিছু করতে পারবে না, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। তাহলে এমন একটা বিষয় নিয়ে তুমি কি করে এমন অবুঝের মতো আচরণ করতে পারো? তুমি তো এমন নও আব্বু। তাহমিনা ভয়াত দৃষ্টি সামলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভেবেছিল এ যাত্রায় গর্ভবতী মেহমানদের মাঝে তাকে অসম্মানিত হতে হবে। সেই ইন্দুবালার দিকে আর চোখে বিতৃষ্ণা ভরা দৃষ্টি তাকিয়ে মুখ বাঁকালেন। স্বামী শুধু তার এই মেয়ের কথাই উঠে বসে। এই আধিক্যতা দেখলে তার গা জ্বলে যায়। সংসারে আগের ঘরের সন্তান থাকার চেয়ে অভিশাপ তো আর কিছু হতে পারে না, তাও যদি হয় ইন্দুবালার মতো কালো কুচকুচে চোখের অশান্তি সৃষ্টি করা এক অবয়ব। সিদ্দিকী সাহেব বিস্মর্ণ মুখে অস্থির নিঃশ্বাস ফেললেন। সুদৃঢ় কণ্ঠে বললেন, ভাগ্যে যাই থাকুক না কেন ইন্দু, কিন্তু এই মুহূর্তে আমি তোমায় ওই মানুষগুলোর সামনে একদমই দাঁড়াতে দেব না। ঘরে যাও আর এই শার্ট জুড়ি খোলো। ঘরে যাবে মানে? অতিথিরা বসে আছে, তাদের অসম্মান হবে। এমনিতে অভিশপ্ত আর অতিথিদের এভাবে তাড়িয়ে দিলে তোমার এই মেয়ের আর কোনোদিন বিয়ের পিড়িতে বসতে হবে না। মানুষের অভিশাপ ছাড়া তাড়া করে বেড়াবে। তাহমিনা প্রবল কণ্ঠে চেঁচিয়ে উঠল। সিদ্দিকী সাহেব ফের কড়া চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে ইন্দুবালা বাবাকে থামিয়ে মায়ের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, তুমি যাও, আমি আসছি। তুমি কোথাও যাবে না ইন্দু। বাবার কঠোর গলায় ইন্দুবালা মলিন হেসে তার হাতটি আরো জোরালোভাবে আঁকড়ে ধরল। তাহমিনার বাবা মেয়ের পানে ক্রূর দৃষ্টি ফেলে গটগট করে বেরিয়ে যায় ঘর থেকে। ইন্দুবালা মিহি স্বরে বলল, তুমিই তো বলো দেখলেই বিয়ে হয়ে যায় না।
তবুও ইন্দুবালা বাবার কথা সম্পূর্ণ করতে দেয় না। ব্যগ্র কণ্ঠে বলে, রোজ রোজ ঘরে আমার কারণে অশান্তি আর ভালো লাগে না আব্বু। আমি চেষ্টা করছি অশান্তি একটু এড়িয়ে চলতে। তুমি অন্তত ঝামেলা করো না ঘরে। তুমি গোসল করে এসো, আমি যাচ্ছি। বলেই ইন্দুবালা বেরিয়ে যায় বাবার ঘর থেকে। রিটায়ারমেন্ট নিকটে হওয়ার কিছু কাগজপত্রের ঝামেলা মেটাতে আজ সারাদিন বাবা বাইরে ছিল। এসেছে মাত্র কিছুক্ষণ। মেয়ে চলে যেতেই সিদ্দিকী সাহেব রাগ সামলাতে না পেরে বিছানায় ধপ করে বসে পড়ল। সে জানতো না এই সম্বন্ধের কথা। তাহমিনা তাকে না জানিয়েই এদের দেখতে আসার অনুমতি দিয়েছে, নয়তো সে কখনোই মানুষদের ঘরে আসার অনুমতি দিত না। মাথার অর্ধভাগ ঢেকে আছে ঘোমটার আড়ালে। বড় ভদ্রমহিলা অনুমতিবিহীন সে ঘোমটা টেনে খুলে ফেলল। বড্ড রুক্ষ হাতে টেনে টুনে এক গোছা রেশম চুল বিশাল খোপাটি খুলে ফেলল। সাহসা গড়িয়ে পড়ল ঢেউ খেলানো কালো কুচকুচে রেশমের ন্যায় চুলগুলো। ইন্দুবালা হকচকিয়ে চোখ তুলল। এই পর্যায়ে বড় মহিলাটির মুখ চকচক করে উঠল, তা তিনি সন্তর্পণে লুকিয়ে নিলেন। চুলগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে মুখ বিকৃত করে বললেন, চুল তো মেলা আছে, কিন্তু এগুলোর পেছনে খরচ তো অনেক কম না? এই চুলের পেছনে তেল শ্যাম্পু তো কম যায় না, তাই না? তাই একটু হেঁটে দেখাও তো। পৌর মহিলার কথা তাহমিনা হড়বড়িয়ে মেয়েকে বললেন, হেঁটে দেখা তো। ওর হাঁটার ধরন খুবই সুন্দর আর মার্জিত আপা। মায়ের কথা মতো ইন্দুবালা নিরুত্তর হেঁটে দেখালো। আদুরে দুই হাত সামনে বসে থাকা শ্যাম কালো এক পুরুষ সেই হাঁটা এক পলক বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে দেখে আবার চোখ ঘুরিয়ে নিল। পৌর ভদ্রমহিলার ইন্দুবালা হাঁটাও মার্জিত লাগলো। সে রসিয়ে রসিয়ে বলল, হাঁটা তো সুন্দরই আছে, তা তোমার মাসিক বেতন কত? 18,000 টাকা। ইন্দুবালা আনন্দ মস্তিষ্কে জবাব দিল। ভদ্রমহিলা চোখে মুখে এবার আর ইন্দুবালার বাহ্যিক সৌন্দর্য নিয়ে কোনো অসন্তুষ্ট স্থায়ী হলো না। আনন্দে চকচক করে উঠল তার মুখ। 18,000 যে মাঝে মধ্যে তার ছেলেও ঘরে আনতে পারে না। খুব বেশি বড় মুদির দোকান নয় যে গড়ে পড়তে চলে যায় আর কি। সে ছেলেকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কি হলো, ওদিকে তাকিয়ে আছিস কেন? দেখ মেয়েটাকে। ছেলেটি মায়ের দিকে ক্রূর দৃষ্টিতে তাকালো, বলল, আম্মা, এই মেয়ে দেখার মতো কিছু আছে? আছে না? কত লম্বা চুল, দেখ, হাঁটাও সুন্দর। লম্বা চুল হাঁটা দিয়ে কি করবো আম্মা, যদি রাতের অন্ধকারে পুরো অবয়বটাই মিলিয়ে যায়? তুমি বলেছিলে মেয়ে একটু কালো, কিন্তু এ তো কাকের মতো দেখতে। কথাটি ফিসফিস করে বলল, রাগের তো ভেতা আর ফিসফিস রইল না। বসার ঘরে সবাই দেখলো আর শুনলো পাত্রের রাগ আর কথা। তাহমিনার মুখ কালো হয়ে গেল ছেলের কথা শুনে। এবারও বুঝি বিয়েটা হলো না। ইন্দুবালা গুটিয়ে রাখা হস্তান্তর কেঁপে উঠল নিজের সৌন্দর্যের বিপতিক রূপ শুনতেই। পৌর মহিলা বড় বড় নেত্রে ছেলের হাত চেপে ধরল। চোখে শাসিয়ে ফিসফিস করে বলল, চুপ, সব কথা বাদ দে। সবচেয়ে বড় কথা হলো মেয়ে সরকারি চাকরিজীবী। তোর ব্যবসা সংসারের অর্ধেক ভার ও একাই বহন করতে পারবে। আমাদের আর কোনো পিছুটান থাকবে না। মাস শেষে গোনা টাকা ঘরে আসবে। আমার কোনো কিছু চাই না আম্মা, শুধু চোখে প্রশান্তি দেওয়ার মতো একটা সুন্দর বউ চাই। ঘরে এসে যেন বউয়ের এক ঝলক দেখতেই অন্তত মনটা ভালো হয়ে যায়। এই মুখ দেখলে সকালে ঘুম থেকে উঠলে তো আমার বেঁচে থাকা ব্যবসাটুকুও লসে যাবে। টাকা পয়সা কিছু না আম্মা, মনের শান্তি আগে। তুমি এখান থেকে চলো। ছেলেটি ক্ষিপ্ত কণ্ঠে বলল। বড় মহিলাটি ছেলেকে টেনে নিয়ে গেলেন বারান্দায়। অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শেষমেশ ব্যর্থ হলেন। পারলেন না ছেলেকে অর্থের গুরুত্ব বোঝাতে। সে রেগে গেল ছেলের উপর। রেগে বলল, বেটা মানুষ শুধু সুন্দর বউ চায় তাদের, তাছাড়া মাথায় অন্য কিছু আর কাজ করে না। যখন না খেয়ে থাকবি না, তখন সুন্দরী বউয়ের সৌন্দর্য ধুয়ে ধুয়ে খাস। বলে বড় মহিলা চলে গেলেন সোনার ডিম পাড়া হাঁস হারানোর এক বুক হাহাকার নিয়ে। মনে মনে বিলাপ তার। নারী নির্বাচনের ক্ষেত্রে ছেলে মানুষ আসলেই বোকা। নারী মানেই কেন আগে সৌন্দর্য বিবেচনা আসে? বসার ঘরে গিয়ে সে আফসোসের সাথে তাহমিনাকে জানালেন, আপা,
বোঝেনি তো, সব ছেলেই চায় তার বউটা একটু সুন্দরী হবে, কিন্তু আপনাদের মেয়ের কথা তো আর বলে বোঝাতে হবে না, আপনি বোঝেন। আপনার মেয়ে যদি শ্যামলাও হতো তাও আমার ছেলে কিছু একটা ভাবতো তাকে নিয়ে, কিন্তু আসলে আমি অনেক বুঝিয়েছি আমার ছেলেকে, সুন্দর তো আসল নাই, আসল হলো মন আর আদব কায়দা। যেখানে আপনার মেয়ে এগিয়ে, কিন্তু আমি আমার ছেলের সাথে পারলাম না। তাহমিনা নিরুত্তর থমথমে মুখ কালো করে চুপ করে বসে রইল। নিজের ঘর থেকে সদ্য বের হওয়া ইনসিয়ার কারো এমন কথায় বসার ঘরের দিকে এগিয়ে গেল কি হচ্ছে তা দেখার জন্য। 2 মিনিট বসতেই সে সব ঘটনা বুঝে গেল। পাত্র বেশে থাকা ছেলেটি মাকে টেনে টেনে ঘর থেকে বের করার প্রয়াসে মগ্ন ছিল, কিন্তু অতিমধ্যে ভরা মজলিসে একটা সুন্দর মুখশ্রী ভেসে উঠতে এসে থমকালো। মাকে তাড়া দেওয়া বন্ধ করে সেই ইনসিয়ার আপাদমস্তক দেখল। ফর্সা গরম, খাড়া নাক, টানা টানা চোখ, লম্বা কোমর সমান চুল, সৌন্দর্যের কোনো ঘাটতি নেই। পাত্র চকচকে দৃষ্টিতে তাকালো এবার মায়ের দিকে, পরপরই তাহমিনার দিকে অসন্তুষ্টের দৃষ্টি ফেলল। এত সুন্দর মেয়ে লুকিয়ে রেখে এমন কালো মেয়ে দাঁড় করিয়ে দেয়। সে মাকে কুনুই দিয়ে ঠেলে ইনসিয়াকে দেখালো, জানালো তার খুব পছন্দ হয়েছে মেয়েটিকে। জোর করলো ইনসিয়ার কথা প্রস্তাব রাখার জন্য। বড় মনটা বেশ সাবলীল ভাবে নির্লজ্জের মতো হাস্যোজ্জ্বল মুখে সকলের কাছে ইনসিয়ার জন্য প্রস্তাব রাখলো। আচমকা এহেন কথায় তাহমিনা তার বৃদ্ধ মা ভড়কালো। ইনসিয়া নিজেও ভড়কালো, দাঁত কিরমির করে তাকায় পাত্রের দিকে। একগাল হেসে বসে থাকা ছেলেটিকে দৃষ্টি ঝলসে দেওয়া ব্যর্থ প্রচেষ্টা করে সে গটগট করে ঘর থেকে চলে গেল। ইন্দুবালা অনার অনুভূতি নত মস্তিষ্কের তখনও সেখানে বসে, কারণ এহেন অপমানজনক অনুভূতি সে অভ্যস্ত। বহুবার এমন অনুভূতির সামনা পড়েছে বড্ড দক্ষতা আর নির্লিপ্ততার সাথে। কেউ বোঝেই না তার ভেতরটা দম বন্ধকার অনুভূতিতে ধীরে ধীরে মরে যাচ্ছে। তাহমিনা এতক্ষণ নীরব থাকলেও এখন আর থাকতে পারলেন না, তেতে উঠলেন। আপনার সাহস কি করে হয় নিজের এই অশিক্ষিত মুদি দোকানদার ছেলের জন্য আমার অমন সুন্দর মেয়ের প্রস্তাব দেওয়ার? যান, বের হন এখান থেকে। আমার মেয়ের দিকে একটু বদনজর দিবেন না। আপনার এই ছেলে আমার মেয়ের যোগ্য নয়। সে কোন বড় ঘরের শিক্ষিত ছেলের বউ হওয়ার যোগ্য রাখে? বড় মহিলা আর তার ছেলে চমকালো তাহমিনার কথায়। বড় মহিলা বিস্ময় নিয়ে বললেন, আপনি আমার ছেলেকে অশিক্ষিত বললেন কোন সাহসে? বাড়িতে অতিথি ডেকে এভাবে অপমান? আপনাকে কে বলেছে আমার ছেলেকে অশিক্ষিত? আমার ছেলে ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছে, পরীক্ষাটাই শুধু দেয়নি। আপনি তো দেখছি আমার মেয়ের সৌন্দর্য নিয়ে বেশ অহংকার দেখাচ্ছেন। আমিও বলে রাখছি, আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের থেকেও সুন্দর বউ আনবো। পৌর মহিলা চেঁচাতে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। তাহমিনাও চেঁচাচ্ছে। তার একটাই কথা, তার অমন সুন্দর শিক্ষিত মেয়ের জন্য কোন সাহসে এই অশিক্ষিত মুদি দোকানদারের জন্য প্রস্তাব রাখে? ইন্দুবালা মলিন হেসে মায়ের আহাজারি শুনল, মাথায় ঘোমটাটা খুলে উঠে দাঁড়ায়। শুকনো ঢোক গিলে বারবার পলক ঝাপটে কিছু একটা লুকালো। খোলা চুলটিতে হাত খোপা করতে করতে লম্বা লম্বা পায়ে দ্রুত বসার ঘর পেরিয়ে সদর দরজার দিকে চলে যায়। নিজ বিলাপে মগ্ন তাহমিনা ইন্দুবালাকে ঘর থেকে বের হতে দেখে চেঁচিয়ে উঠল, আরে এই অলক্ষণে অপয়া মেয়ে কোথাকার, ওদিকে কোথায় যাচ্ছিস? বাঁচাতে বাঁচাতে আজ মুদির দোকানদার প্রস্তাব রাখে, তবুও তার বাপের দর্ব ভাঙে না। এখনো এত বাছাবাছির সময় আর বয়স আছে? যাকে তাকে ধরে একটা কোনো মতে বিদায় করবে তা মোটেও বোঝাতে পারি না। মাগো তুমি একটু তোমার জামাইকে বোঝাও কিছু। একটা মেয়ের জন্য সে কি আর একটা মেয়ের পানিতে ভিসিয়ে দেবে? সব ভালোবাসা শুধু এই মেয়ের জন্য? তাহমিনা ফের আহাজারি করতে লাগলো। ইন্দুবালা তো কখন বেরিয়ে গেছে ঘর থেকে। লাগাতার কলিং বেলের কর্কশ আওয়াজে মধুমিতা সোফায় বসে চেঁচিয়ে উঠল, কলিং বেল দেওয়া বন্ধ কর বাবু, আমি দরজা কোনো মতেই খুলছি না। আর যদি খুলি তো তোর 4 পা ভেঙে দেব পিটিয়ে। তাই ভালোই বলছি, আমার চারপাশ থেকে দূরে থাক, সর। তোর মতো অপদার্থ কুলাঙ্গারকে আমি আমার ঘরে তুলছি না। সহ্যের একটা সীমা থাকে। তুই কোন সাহসে আমার কষ্টের টাকায় ফুর্তি করিস?
শেষ পর্যন্ত মেয়েবাজি পর্যন্ত চলে গিয়েছিস। মধু, আমি। কারোর ভাঙা কণ্ঠ আপচা ঠিকরে আসতে মধুমিতা হকচাকালো। হাতের পাপড়া ভাঁজগুলো কোল থেকে পাশে রেখে উঠে দাঁড়ায়, ছুটে যায় দরজার কাছে। ব্যস্ত হাতে দরজা খুলতে কেউ ক্ষিপ্ত গতিতে জাপটে ধরল তাকে। মধুমিতা চমকালো না, বরং আগলে নিল দুহাতে। ইন্দুবালা সবচেয়ে প্রশান্তিদায়ক বুকটিতে স্থান পেতে চোখ বুঝল। ধিমি কণ্ঠে বলল, দম বন্ধ হয়ে আসছে মধু, কোথাও পালিয়ে যাওয়ার সুযোগ করে দেবে? মধুমিতার মুখটি মলিন হয়ে গেল। দরজা আটকে মাথায় হাত বুলাতে বুলাতে শুধালে, আজ পাত্রপক্ষ কি বলল? কাক। চমকালো মধুমিতা। মানুষের জিহ্বার ধার দেখে ঘৃণায় বিষিয়ে আসলো অন্তঃস্থল। পছন্দ না হোক তাই বলে এভাবে ভেঙে দিতে হবে মেয়েটাকে? সে কথা ঘুরানোর চেষ্টা করলো। এগুলো বাদ দে ইন্দু, এগুলো শুধু আল্লাহর কিছু ধৈর্যের পরীক্ষা। তোর জন্য যেই মানুষটা আল্লাহ তাআলা ঠিক করে রেখেছে সে এখনো হয়তো তোর যোগ্য হয়ে ওঠেনি, তাই আসছে না। যতদিন না আসছে ততদিন তোকে এই পরীক্ষাগুলোই হাসি মুখে ধৈর্য সহকারে পার করতে হবে। ইন্দুবালা মলিন হাসে মধুমিতার মন ভোলানো কথায়। অপেক্ষা ভরা কণ্ঠে শুধায়, বিয়ে কেন এত গুরুত্বপূর্ণ মধু? বিয়ে ছাড়া মানুষ কেন একা বাঁচতে পারে না? এই সমাজ কেন বাঁচতে দেয় না? মধুমিতা জবাব দিতে পারল না। বিয়ে নিয়ে বিদঘুটে অভিজ্ঞ হওয়া তার এই বিষয় নিয়ে কোনো কথা বলতে তার ঘৃণা লাগে। সে বলল, সারা জীবন একা একা কি থাকা যায় সোনা? যখন বুড়ো হবি তখন পাশে থাকা, সাহায্য করার জন্য কেউ একজন তো চাই। যখন খুব মন খারাপ হবে তখন কেউ একজন আগলে নেবে, মনের দুঃখগুলোকে ভাগাভাগি করে নেবে। আমার দুঃখ কেউ ভাগাভাগি করবে না মধু। আমি বিয়ে করতে চাই না। আমি কেন এক নিস্তব্ধ প্রকৃতি হারিয়ে যেতে চাই, যেখানে অন্তত মুক্তভাবে শ্বাস নেওয়া যায়। এই বিকৃতি সমাজ আর তার চিন্তা ভাবনা আমার পিছু নেবে না। তবে বাবাকে এই কথা দিলি কেন? চলে যেতে দূরে কোথাও? ইন্দুবালা ঘাড় থেকে মুখ তুলল, লাজ্জে আভায় ছেয়ে যাওয়া দৃষ্টি রাখল মধুমিতার নরম আদলে। ক্ষোভ নিয়ে বলল, তোমার ছেলের জন্য। মধুমিতা দীর্ঘশ্বাস ফেলল। এই ঘটনা সে জানে। সে বলল, আচ্ছা, এখন আমরা আলোচনার বিষয় বদলাই। বিয়ে আর আমার ছেলে দুটোই আলোচনার বিষয় হিসেবে বিশ্রী। মধু মুখ বিকৃতি করে বলল। ইন্দুবালা অশ্রুসিক্ত নয়নে খিলখিলিয়ে হেসে উঠল। মধুও হাসল। ইন্দুকে আগলে নিয়ে সোফায় বসালো। পাপোশের ভাঁজগুলো রাখা যেই ঝুড়িতে, সেই ঝুড়িতে এগিয়ে দিয়ে বলল, নে তোর পছন্দের পাপড়, সন্ধ্যার পর দিয়ে আসতাম। তুই যখন এসেছিস খেয়ে যা। ইন্দুবালা নীরবে খেতে লাগলো। কিহৎকাল বাদ শুধায়, আজ তো এত রেগে গিয়েছিলি কেন? আমি তো সরল মনে তোমার ছেলেকে কীর্তি রোজকার মতো বলেছিলাম। বুঝিনি তুমি এতটা রেগে যাবে। আমার কাজে কি তুমি কষ্ট পেয়েছ? যদি কষ্ট পেয়ে থাকো তবে দুঃখিত। মধু নির্বিকার চিল মুড়ে বলল, আরে ইন্দু, তুই আবার ওই বিরক্তকর বিষয় তুলছিস কেন আলোচনার মাঝে? ওটার কথা আমার ইদানিং শুনতে ইচ্ছা হয় না। ধৈর্য সহ্যের একটা সীমা আছে। এতদিন চোখের পানি ফেললো যখন আনতে সঠিক পথে আনতে পারিনি, তখন রাগারাগিও করে পারবো না। তাই ও চিন্তা করা আমি ছেড়ে দিয়েছি। তুই বলেছিস, একদম ঠিক করেছিস, সামনেও বলবি। এরপর ওর ঘরের আলমারিটা সহ ওকে ঘর থেকে বের করে দেব। ওর ঘরের সাথে লেনা দেনায় এই আলমারি আর খাবারের জন্য। ওই মায়ের টানে তো ও ঘরে আসে না, আসে পাড়া চড়িয়ে বেড়ানোর জন্য মিনিটে মিনিটে পোশাক বদলাতে। মধুমিতার রাগ ছেড়ে বলল। ইন্দুবালা মলিন হাসে। বাবার পরে এই একটা মানুষ আছে যে তার মনকে শান্তি দেয়, তার সই, যাকে সে ভালোবাসে মধু বলে ডাকে, তার সকল সুখ দুঃখের ভাগিদার। গল্পের মাঝে মধুমিতা ইন্দুবালার মলিন মুখটি একবার দেখে নেয়। মাঝে মধ্যে যখন মতিভ্রম হয় তখন খুব কষ্ট হয় সিদ্দিকী সাহেবের কাছে ছুটে যেতে আর বলতে, এই মেয়েটাকে তাকে দিয়ে দিক। কি পরিচয় দেবে? তার ওই অপদার্থ গুণটা মাওয়ালি ছেলের বউয়ের পরিচয় ভাবলে মধুমিতার নিজেরই ঘৃণা হয়।
অমন ভালো মেয়েটির জীবন নষ্ট করার কথা সে কোনোভাবেই চিন্তা করতে পারে না। যত নিজের ছেলে হোক না কেন, সবার আগে সে একজন মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করার কথা সে মনেও ভুলেও আনতে পারে না। আবাসিক এলাকার পেরিয়ে শপিং মল এড়িয়েতে ব্যস্ত জনজীবনে এক কোনায় থাকা চায়ের দোকানে কেবার বোর্ডের চারপাশে বিশাল মজশিল। যত প্রকার অপকর্ম আছে তা বিদ্যমান এই ছোট চায়ের দোকানটিতে। সেখানকার ছেলেপুলে মুখে জনপ্রিয় একটি নাম মোত্তাকিন ইর্তেজা। উগ্র ছেলেটিকে অর্ধেক বিগড়ে দেয় ভাই নামক সম্বোধনটি। মোত্তাকিনের ভাষ্যমতে এই ডাকে অদ্ভুত পিনিক রয়েছে, আর এই ডাকনাম ধরেই রাখার মোত্তাকিন জীবনের একমাত্র লক্ষ্য। সিগারেট শুকটান দিতে দিতে ফোন স্ক্রল করতে থাকা মোত্তাকিনের হাতটি থামল একটি আইডিতে এসে। সদ্যই আপলোড করা ছবিটিতে ইতিমধ্যেই 500টি লাভ রিয়াকশন উঠে গিয়েছে। সে ছবির মালিককে এতদিন অদেখা করলেও আজ নিখুঁতভাবে দেখল। ইনসিয়ার শাড়ি পরার হাস্যোজ্জ্বল মুখ, সাথে স্পষ্ট আকর্ষণীয় দেহের লতানো বাঁক। দাঁতে দাঁত কেটে কিছু একটা ভাবতে ভাবতে মোত্তাকিন ছবিটাকে দেখছে। কিয়ৎকাল বাদ বিতৃষ্ণা ছেয়ে গেল ইনসিয়ার মাঝেও ইন্দুবালার অভাব ভেসে উঠতেই। সে বিকৃত কণ্ঠে গালি দিয়ে উঠল, বিড়বিড় করে বলল, জাত শত্রু একটা পেয়েছি, নিন্দুক পড়শি, কিছুই ছাড়ে না। ইন্দুবালার ভাষ্যমতে শয়তানের রাজা মোত্তাকিন ইনসিয়াকে পর্যবেক্ষণ করতে করতে জীবনের প্রথমবার তার ছবিতে লাভ রিয়াক্ট দিল। অতি দয়া দেখে একটা কমেন্টও করলো, সুন্দরী। কমেন্টটি করে সে একগাল হাসলো। ছবিটা মজলিসে দেখিয়ে বলল, ওকে কেমন দেখায় দেখ তো। আব্দুল্লাহ নিজের 32 পাটি দাঁত বের করে বলল, নায়িকা ভাই, নায়িকা। আমার সাথে মানাবে? সকলের চোখ একবার বৃহৎ আকারে ধারণ করলো। সুধাই, ভাই, এটা ইন্দুবালার আপন বোন। এর জন্যই তো দেখতে বলছি। ওই নিন্দুক পড়শি আমায় কারোর সাথে প্রেম করতে দেবে না, আর একটা গার্লফ্রেন্ড না থাকা আমার সম্মানের জন্য হানিকারক। মোত্তাকিন পা দোলাতে দোলাতে বলল, সকালের বিস্ময় নিয়ে বলল, তার মানে কি আপনি এখন ইন্দুর আপন বোনের ডেট করবেন? ইন্দু দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। মোত্তাকিন চমৎকার পরিকল্পনা করে একগাল হাসল। সন্ধ্যার নাস্তা করে ইনসিয়া একমাত্র ফেসবুকে ঢুকেছিল। ঢুকতেই নোটিফিকেশন, কিন্তু তার দৃষ্টি হকচাকালো তন্ময়ের মধ্যে মোত্তাকিন ইর্তেজার নামটি দেখেই। অতি বিস্ময়ে আর আনন্দে সে চিৎকার করে উঠল, আম্মা বলে। তাহমিনা আর ইন্দুবালা তার চিৎকারে ছুটে আসলো। ইনসিয়া প্রফুল্ল চিত্তে মাকে কিছু বলতে গিয়েও বলল না ইন্দুবালাকে দেখে। নিজের বিস্ময় চেপে মেকি গাম্ভীর্যের সাথে খেকিয়ে বলে উঠল, তুই এখানে কি করছিস? তোর চিৎকার শুনে এসেছি। এমনভাবে চিৎকার করলি যেন কি হয়েছে? কিছু হয়নি, আমার ইচ্ছে হয়েছে, আমি চিৎকার করছি, এখন যা। ইনসিয়ার কপাল কুঁচকে বলল। ইন্দুবালা নিরুদ্বেগ মা আর বোনের দিকে শান্ত দৃষ্টি ফেলে বেরিয়ে যায় ঘর থেকে। এখন ভাইকে পড়াতে বসবে। ইন্দুবালা চলে যেতেই তাহমিনা চেঁচিয়ে উঠল, এই ফাজিল, অমন চিৎকার দিলি কেন? ইনসিয়া এবার উৎফুল্লতা প্রকাশ করলো। হড়বড়িয়ে বিছানা থেকে নেমে ফোন দেখিয়ে বলল, আম্মা দেখো দেখো, এটা কি? তাহমিনা সরু চোখে ফোনটি দেখে শুধায়, কি? আমি দেখতে পাচ্ছি না তো, আমার ছোট ছোট লেখা। আম্মা, মোত্তাকিন ভাই আমার ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছে, কমেন্টও করেছে। তাহমিনার চোখ চড়ক গাছ। সে বিস্ময় কণ্ঠে শুধায়, সত্যি? কি করেছে? এই বুঝি আল্লাহ মুখ তুলে তাকালো রে ইনসু। ইনসিয়া প্রফুল্ল হেসে বলল, সুন্দরী বলেছে আম্মা। তাহমিনা লাজুক হেসে বলল, যাক, এতদিন আমার মেয়েটার সৌন্দর্য চোখে বাঁধলো। তুই কথা বাড়া জলদি। একবার ভাব ইনসু, তোর আর মোত্তাকিনের যদি কিছু হয় তবে তুই হবি এই দক্ষিণ সিটির কর্পোরেশনের মেয়রের ছেলের বউ। ওরে ইনসু, ভাবতেই আমার কি যে আনন্দ লাগছে। মায়ের বোনা স্বপ্নের বীজ এখন ইনসিয়ার মনে গভীর শিকড় গেড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে।
এটাই এখন ইনসিয়ার ধ্যান জ্ঞান, নিজেকে মোত্তাকিন ইত্তেজারের বউ হিসেবে দেখা। স্বাভাবিকই সেও ওই দাম্পত্যপূর্ণ ওই ছেলের মাঝে দারুণ আগ্রহ খুঁজে পায়। সবাই দেখলেই কেমন ভাই ভাই করে, সবাই সম্মান করে চলে, এলাকার সবাই এক নামে চেনে। সে মায়ের কথা মতো কথা বাড়াতে চাইল। তৎক্ষণাৎ তার কাজের দরুন গতিবিধি যুক্ত করে ইনবক্সে মোত্তাকিন অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসলো। তুই দেখি দিন দিনই নায়িকা হয়ে যাচ্ছিস শিনসু। মেসেজটি দেখি ইনসিয়া আর তাহমিনা আনন্দের শেষ রইল না। ইনসিয়া না খাওয়া ভুলে তার প্রফুল্ল আগ্রহে কথা বাড়াতে মগ্ন হলো। ছোট ভাই ইমনকে পড়াতে পড়াতে ইন্দুবালা ফোনটি হাতে নিল। ভাই বর্তমানে ক্লাস 8-এ পড়ে, তার স্কুলেই পড়ে। তার পড়াশোনার বিষয়টি দেখাশোনা সেই করে। সে ফেসবুকে ঢুকতে সর্বপ্রথম নিউজ ফিডে আসলো বোনের ছবিটি। ছবিটির নিচে জ্বলজ্বল করছে মোত্তাকিনের আইডি থেকে করা কমেন্টগুলো। তার ভ্রু উঁচিয়ে যায় সুন্দরী লেখা দেখে। সে অনাগ্রহের সাথেই বেকার জনগণের মতো ইনসিয়ার আর মোত্তাকিনের কমেন্ট বক্সে একের পর এক রিপ্লাই পড়ল। মিষ্টি মিষ্টি আলাপে সেই কমেন্টগুলো পড়ে ইন্দুবালা চোখ মুখ কুঁচকে ফোনটা রেখে দেয়। এসব দেখে মেজাজ খারাপ করার কোনো কারণই নেই। বোনের উপর রাগ হলে কিছু বলল না, কারণ বোন তার কোনো কথাই শুনবে না। নয়তো একটা গুন্ডার কমেন্ট রিপ্লাই দেওয়ার মতো অপ্রয়োজনীয় কাজের জন্য দুটো কথা বলতো বোনকে। রাত বাড়ল মোত্তাকিনের চিন্তাও। ঘুমাবে কোথায়? ইন্দুবালা তো তার শান্তির ঘুম আর খাওয়া 12টা বাজিয়ে দিয়েছে। দলের ছেলেপুলেরা অনেকবার বলেছে তাদের কোনো একজনের বাসায় ঘুমাতে, কিন্তু তাতে তার নারাজি। কার বাড়িতে ঘুমাবে? কারোর জামা পরা এসব মোত্তাকিনের কাছে বেশি বিরক্তিকর ব্যাপার। অনেক ভেবে সে ঘরের পথই ধরল। যেহেতু আজ ঘরের পরিবেশ গরম, সেহেতু আজ ভদ্র ছেলে 11টা নাগাদ বাসায় এসে হাজির। কিন্তু ভাগ্য অসম্পূর্ণ থাকায় কোনো মতে আজ বদ্ধ দরজা খুলল না তার জন্য। 1 ঘন্টা যাবৎ দরজা ধাক্কা দিয়ে কলিং বেল বাজে। ক্লান্ত মোত্তাকিন ক্লান্ত স্বরে অনুনয় করে বলল, ও মামনি, আজকের মতো ক্ষমা করে দাও। এই ইনায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই মামনি। 2 দিন ফেসবুকে কথা হয়েছে, তাই বলে আমি মেয়েবাজ হয়ে গেলাম? ইন্দুর কথা শোনো তুমি, ও আস্ত একটা নিন্দুক, যা হয় তার থেকে দ্বিগুণ বাড়িয়ে বলে। দরজাটা খোলো না, খুব খিদে পেয়েছে। মধুমিতা অপর পাশ থেকে চেঁচিয়ে উঠল, ওরে হতচ্ছাড়া, আমার ইন্দুকে নিয়ে তুই একটাও বাজে কথা বলবি না। তোর মুখে ওর নাম শুনতেই বাজে লাগে। তোকে আমি পেটে ধরেও তোর একটু সহানুভূতি পাইনি আজীবন। আর ওই মেয়েটাকে আমি পেট না ধরেও ও আমার আগাগোড়া বোঝে। আমি ওর আগাগোড়া চিনি। তুই এখান থেকে দূরে সর আমার দরজা থেকে। এই ঘরে তোর আর কোনো জায়গা হবে না বাবু। আমি ঘুমাতে যাচ্ছি। দালানের অন্য মানুষের সমস্যা হচ্ছে, বিশৃঙ্খলা করবি না। যেখানে এতক্ষণ ছিলি সেখানে গিয়ে ঘুমা আর খা। তোর মা নেই। এমন করে বলো না মামনি। মোত্তাকিন ন্যাকা সুরে টেনে বলল, কিন্তু অপর প্রান্ত থেকে আর কোনো সারা শব্দ এলো না। মোত্তাকিন কলিং বেল চাপতে চাপতে ক্লান্ত হয়ে বেরিয়ে এলো। গেটে একটা লাথি দিয়ে দালানটির দিকে তাকালো। ভেবেছিল একটা গতি হবে, তাই না খেয়েই চলে এসেছে। তার সরল সোজা নরম মামনিটা হঠাৎ করে বুদ্ধিমতী, চতুর আর কঠোর হয়ে গিয়েছে। নয়তো এত হাতে পায়ে ধরা কোনোদিন লাগেনি। বড় অপরাধ করলেও খিদে পেয়েছে বললেই বুকে টেনে নিত, অথচ আজ এর পিছনে সব কারসাজি ওই ইন্দুক পড়শির। সে রাগে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে, ওরে ইন্দুরে, তোকে আমি খেয়ে ফেলবো। সে কিহৎকাল এদিক ওদিক তাকিয়ে সোজা দৃষ্টি তাক করে ইন্দুবালার গ্রিলবিহীন বারান্দাতে। চাঁদের আবছা আলোয় ঘরটির সামনে থাকা এক ঝলক ফুল আলোকিত হয়ে আছে। সে নির্ভীক চিত্তে বাড়ির দেওয়াল টপকে বারান্দায় চলে গেল। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে অবলোকন করতে ইন্দুবালার শখের 2টো ফুল গাছ দেখতে পেল। এগুলো আগে ছুতে গেলেও ইন্দুবালা তেড়ে ফুড়ে আসতো।
সে আগে সেই দুটো সিমেন্ট দেওয়ালের উপর থেকে টোকা মেরে ফেলে নিল। টব দুটো ভেঙে ইন্দুবালার ঘরের জানালা নাড়াচাড়া করল। হাত বাড়িয়ে ধরতেই চাপিয়ে রাখা জানালা খুলে গেল। সে গ্রিলের ফাঁক দিয়ে চোখ ফেলতে বিছানার উপর হয়ে শুয়ে থাকা এলোমেলো নারীটির দিকে চোখ পড়ে। ক্রূর দৃষ্টিতে নম্রতা বোচকা বুচকি নিয়ে হাজির হলেও সে দূর দূর করে তাড়িয়ে দিল। পরনের মেয়েটি তখনও একটা শাড়ি, দেবে যাওয়া শিরদাঁড়া উন্মুক্ত। সে চোখ সরিয়ে নিল। বিড়বিড় করে বলে, বিয়ে করার জন্য একদম নেচে কুদে বসে আছে, এখন থেকেই শাড়ি পরে থাকার অভ্যাস শুরু করেছে। সামলাতেও পারিস, অভদ্র মেয়ে। পিঠ পেট বের করে শুয়ে আছে, অশ্লীল। আবার আমায় বলে গুন্ডা, মাওয়ালি। সে খেপে গিয়ে দরজা ধুপধাপ দুটো লাথি মারল। ইন্দুবালার কোনো সারা শব্দ আসলো না। সে ফের সজোরে দরজার বরাবর লাথি দিয়ে খেকিয়ে উঠে উচ্চস্বরে, এ অভদ্র মেয়ে, দরজা খোল। সারাদিন এত পাপ করে রাতে তুই এত আরামে ঘুমাচ্ছিস কি করে? পাপের বোঝা তোকে তাড়া করে বেড়ায় না? ওঠ ইন্দুর বাচ্চা। ঘুমান্ত ইন্দুবালা ধরফড়ে উঠে বসল। ফের বারান্দায় দরজায় কেউ লাথি দিতেই সে দ্রুত বিছানা থেকে নামল। মুত্তাকিন চেঁচাচ্ছে, এই ইন্দুর বাচ্চা, মরে গিয়েছিস? দরজা খোল। ইন্দুবালা কপাল কুচকে দরজা খুলল। দরজার বাহু ঠেকে দাঁড়িয়ে আছে মুত্তাকিন। সে ঘুম জড়ানো চোখে চেয়ে শুধায়, তুই এখানে কি করছিস এত রাতে? আর এটা কোন ধরনের গুন্ডামি? এত রাতে এইভাবে চিৎকার করছিস কেন এখানে? ভাত দে। মুত্তাকিন নিরুদ্বেগ তার প্রশ্নগুলো উপেক্ষা করে বলল, কেন, তোর জন্য 3 বেলা ভাত রেঁধে বসে আছি আমি, যে রাত বিরাতে এসে শুধু ভাত চাস? ইন্দুবালা খেকিয়ে উঠল। মুত্তাকিন দাঁত চেপে হাসি মুখে বলল, এটা পাপ করার আগে মনে করা উচিত ছিল। তুই না আমার পেটে লাথি মারতি, আর না আমি রাত বিরাতে তোর কাছে খাবার চাইতাম। আমি না ঘুমিয়ে রাস্তাঘাটে ঘুমাবো, আর তুই আরামে বিছানায় ঘুমাবি? এটা কি করে হতে পারে? যা খাবার আন, খিদে পেয়েছে। পারবো না, ইন্দুবালা দাঁত খিচে বলেই দরজা আটকাতে উদ্ধত হলো। আঁচলে সতেরো টান পড়তে ইন্দুবালা কপাল কুচকে পিছিয়ে ফিরে তাকায়। মুত্তাকিন হাতে আঁচল এক কোণা পেঁচাতে পেঁচাতে গাঢ় কণ্ঠে আলতো হুমকি ছোঁয়া নিয়ে বলল, চুপচাপ ভাত আন, নয়তো এখন চিৎকার করে এলাকার সবাইকে জাগাবো। নেহাত এই ভিত্তিহীন হুমকি, তবুও ইন্দুবালা শুনল তার কথা। ঘরে গিয়ে ভাত আনলো। মুত্তাকিন বারান্দায় চাঁদের আলোয় মাঝে পা গুটিয়ে বসলো। ইন্দুবালা ভাত পানি গামছা নিয়ে আসলো। মুত্তাকিন নির্লিপ্ততার সাথে ভাত খেতে শুরু করলো। খেতে খেতে আদেশ সুরে দাঁড়িয়ে থেকে ইন্দুকে বলল, এখানে বস। কেন, ঠেকা পড়েছে? ইন্দুবালার তেড়া কণ্ঠ, ঠেকা পড়েনি, একটা চিৎকার দিলেই ঠেকা পড়বে। মুত্তাকিন চমৎকার করে হেসে বলল। পরবারই চেঁচিয়ে উঠল, কি হলো, বসতে বলছি না? ইন্দুবালা রাগ চেপে বসতে বসতে বলল, আমার ঘুম পেয়েছে, ঘুমাতে যাব। তুই খাবার খেয়ে চলে যা। ফকিন্নি পেয়েছিস? যতক্ষণ এখানে বসবো তুইও এখানে বসবি। আমার ঘুম কেড়ে নিয়ে তুই আরামে ঘুমাবি, এটা তো হতে পারে না ইন্দু। আমি একা কেন রাত জাগবো? আজ তুইও আমার সাথে রাত জাগবি, আর এরপর থেকে আমার সাথে লাগার আগে যেন তুই শতবার ভাবিস। ইন্দুবালা চুপ রইল। বিছিয়ে রাখা মাদুরের উপর হাঁটু ভেঙে মুত্তাকিনের থেকে 1 হাত দূরত্বে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসলো, থালার ন্যায় উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে। খাওয়া শেষে মুত্তাকিন আড়মোড়া ভেঙে বলল, যা একটা বালিশ আন। পারবো না, খাওয়া শেষ, এখন বিদায় হ। মুত্তাকিন তেড়া প্রত্যুত্তর প্রতীক্ষে পা সোজা টান টান করে ইন্দুবালার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ইন্দুবালা হকচকিয়ে গেল পায়ের উপর মুত্তাকিন শুতেই। চাপা আতঙ্ক ভরা কণ্ঠে নিয়ে চেঁচিয়ে উঠল, অভদ্র গুন্ডা, ওটা আমার পায়ের উপর থেকে আমি বালিশ আনছি বলে ইন্দুবালা মুত্তাকিনকে জোরপূর্বক নামিয়ে দিয়ে ঘরে দৌড়ে গিয়ে বালিশ আনলো। মুত্তাকিন বালিশ হাতে আর চোখে ইন্দুবালাকে দেখতে দেখতে তিরস্কার সুরে বলল, কথায় আছে, লাথু কি ভূত বাতাসে নেই মানতে। তুই হচ্ছিস এই বাক্যের উৎকৃষ্ট প্রমাণ স্বরূপ একজন বন মানুষ। ভালোভাবে বালিশ আনতে বলছিলাম, শুনিসনি। সে মাদুরে বালিশ রাখলো, বালিশের মাথা এলিয়ে দিয়ে ফের বলতে শুরু করলো,
ফুলের রাজ্যে থাকতে থাকতে তুই আস্ত একটা তেরা ফুলে পরিণত হয়েছিস। কিন্তু তোর গা থেকে এমন ফুলের গন্ধ আসছে কেন? ইন্দুবালা হাঁটু আঁকড়ে আর চোখে তাকায় ছেলেটির পানে। চাঁদের আলোয় দৃষ্টি মেলে। মোত্তাকিন চাঁদের আলোয় মেয়েটিকে দেখতে দেখতে বলে, কালো ফুল। ইন্দুবালা কপাল কুঁচকে শুধায়, প্রশংসা করছিস নাকি বিদ্রুপ? কোনোটাই না, মনে হলো তুই একটা কালো ফুল। তবে এটা কিন্তু খারাপ না, কালো ফুল হয় বেয়ার দামি, রেয়ার দামি, হাজারের মধ্যে একটা, যেমন তুই হাজারের মধ্যে একটা। মানে? ইন্দুবালা অনাগ্রহে শুধায়, এই যে হাজারটা ছাপড়ির মাঝে তুই একটা স্নিগ্ধ পবিত্র ফুল। এই যুগে তোর মতো মেয়ে আমি কোথাও দেখিনি। মেধাবী, ভদ্র, কর্মঠ, চরিত্রবান, শালীন, মানে হাজারে একটা। বড্ড সাবলীল অনুভূতি কণ্ঠ মোত্তাকিনের। ইন্দুবালা চুপটি করে শুনল বর্ণনাটুকু। হয়তো কয়েকবার আর আর চোখে আওড়ালো ক্ষুদ্র বর্ণটুকু। পাত্রপক্ষ দেখতে এসেছিল? দেখে কি বলল? কাক বলে ইন্দুবালা হাসলো ছেলেটির পানে চেয়ে। মোত্তাকিন দৃষ্টি মলিন হয়, নাকচ করে বলে, তারা ভুল বলে, তুই হলি কোকিল। প্রেক্ষিতে ইন্দুবালা হাসে, খিলখিলিয়ে হাসে। একটা গোপন কথা হলো, তার এই গুণটা ছেলেটির সঙ্গ ভালো লাগে। কেননা এই ছেলেটা তার কাছে সৌন্দর্যেরা কখনো তুচ্ছ তাচ্ছিল্য হয় না, বরং ভিন্ন ভিন্ন কিছু কথা মাত্রা পায়, অথপার্থিব সৌন্দর্যের কিছু প্রতীক রূপ পায়, যেগুলো শুনতে তার ভালো লাগে।